মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এখনো হাতে পায়নি সেনা সদর। তবে এরই মধ্যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আর একজন পলাতক রয়েছেন। শনিবার বিকেলে সেনা সদরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সেনা সদরের এই সংবাদ সম্মেলন। সেনাবাহিনী বাংলাদেশের প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে কর্মকর্তারা বলেন, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও কর্মরত ও পিএলআরে থাকা 15 কর্মকর্তাকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক একজনের বিদেশ গমনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। 25 জনের বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। হেফাজতে থাকা সদস্যদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবে সেনা সদর। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে বলা হয়, তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন অথবা সরাসরি ট্রাইব্যুনালে হাজির হতে পারেন। যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা 22 তারিখ যেটা সবার মাথার ভিতর ঘুরছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে গুম, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নির্মম বিচার চায় বিএনপি। একই সাথে কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের দায়ে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত বলে মনে করেন দলটি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভির সই করা বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে এ বিবৃতি দিয়েছে দলটি। এতে বলা হয়, গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধীদের সুষ্ঠু বিচার জরুরি। ফ্যাসিবাদী শাসনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তির অপরাধী বিচার্য। সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, তা সেনাবাহিনীর সদস্যরাও চান বলে বিএনপির বিবৃতিতে দাবি করা হয়। আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর বানোয়াট ও গুজব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, এই মুহূর্তে আর কোনো কর্মকর্তা গ্রেপ্তারের পরিকল্পনা নেই। বলেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। শফিকুল আলম জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আরও বলেন, এ ধরনের মিথ্যাচার সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার অংশ। এদিকে ডিজিএফআই ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তুলে ধরে আরও বলেন, সরকার আন্তঃসীমান্ত ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমের ওপর এই সংস্থার ফোকাস বাড়াতে সংস্কারের কথা বিবেচনা করছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটি দিনে শুক্রবারই এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদ সই একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশন থেকে জানানো হয়েছিল 15 অক্টোবর বিকেলে জুলাই সনদ সই হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই সনদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
সব দিক থেকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে অনেকেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার তাগিদ দেন তিনি। এ সময় তিনি তিস্তা ফারাক্কা নিয়ে বলেন, ভারতের কাছ থেকে ন্যায্য হিসেব পায়নি বাংলাদেশ। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও বলেন তিনি। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষের শুনতে চাই। জাতীয় পার্টির কর্মী সমাবেশকে কেন্দ্র করে আবার উত্তপ্ত কাকরাইল। সমাবেশে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আহত হয় অনেকজন। জাতীয় পার্টি নেতাদের দাবি, কর্মসূচিতে পুলিশের বাধা নব্য ফ্যাসিবাদের আবির্ভাব ঘটাচ্ছে। তবে পুলিশের দাবি, অনুমতি ছাড়া সড়কে সমাবেশের কারণে ভোগান্তি কমাতে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। হুমকির একটি ভিডিও শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বৃহস্পতিবার দলটির মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির আব্দুর রহিম নেতা কর্মীদের নিয়ে পুরান বাজার এলাকার ইসলামী ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের টেনে হিচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আব্দুর রহিম জানান, দলীয় পরিচয় নয়, গ্রাহক হিসেবেই ব্যাংকে গিয়েছিলেন তিনি। এরপর যারা সঠিক নিয়মে ব্যাংকের চাকরিতে নিয়োগ পাননি তাদের অফিসে যেতে নিষেধ করেছেন, যাতে ব্যাংকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এখানে একটা হোন্ডা কোম্পানির গাড়ির একটা মোটরসাইকেলের একটি প্রোগ্রাম নিয়ে তারা প্রোগ্রাম আয়োজন করেছিল। এখান থেকে অংশগ্রহণকারীরা মিছিল করতে চেষ্টা করছিল, তার পুলিশ বাধা দিচ্ছে এবং সতর্কতা করে দিচ্ছে। গাড়ির ভেতর গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ চেম্বার বসিয়ে বহন করা হচ্ছে মাদক, যা সহজে বোঝা বা খুঁজে বের করা অসম্ভব। পায়ের কাছে ব্রেকের পাশে লুকিয়ে রাখা সুইচের সাহায্যেই কেবল খুলবে অভিনব এই চেম্বার। ডগ স্কোয়াডের সহায়তায় অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গাড়ি জব্দ করেছে র্যাব। ভারত থেকে এসব নেশাদ্রব্য কম দামে এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। গোপন খবর পেয়ে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই গাড়িটি জব্দ করে র্যাব। তল্লাশিতে কোথাও মেলেনি মাদকের অস্তিত্ব। পরে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে। আর তখনই গাড়িটির সিলিন্ডারের কাছে মাদক বহনের মেলে সূত্র। তবে শনাক্ত করা যাচ্ছিল না নির্দিষ্ট অবস্থান। অবশেষে ব্রেকের পাশে পাওয়া যায় একটি সুইচ, আর সেটি চাপতে যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় বসানো চেম্বারের ভেতরে থরে থরে সাজানো ছিল ফেন্সিডিলের বোতল। দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কাঠ ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যদি দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে। মাদক কারবারে জড়িত হাবিবুর রহমান ও মোহাম্মদ পলাশকে আটকের পর র্যাব জানায়, ভারত থেকে দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ফেন্সিডিল আনা হয় ঢাকায়। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটার সবচেয়ে বড় বাজার, এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। ফেন্সিডিল পাচারকারী চক্রে জড়িত দেশি বিদেশি সদস্যরা, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করল সশস্ত্র বাহিনী থেকে অবসরে যাওয়া সদস্যদের একটি অংশ। শনিবার সকালে রাজধানীতে একটি কনভেনশন সেন্টারে এ দাবি তোলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিনুল করিম। বলেন, ঢাকা সেনানিবাস এলাকার মাটি কাটা অংশে নতুন করে একটি হাসপাতাল করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্মত হয়েছেন। এ সময় পরিষদের সদস্যরা পেনশন, চিকিৎসা, রেশন, উৎসব ভাতা, বাসা ভাড়া বাড়ানোর দাবি করেন।
সেনাপ্রধান আপনাদের মেডিকেল সহায়তার ব্যাপারে খুবই আন্তরিক, খুবই এটাতে আপনারা হসপিটাল চান আমি করে দেব, কিন্তু আপনাদেরকে আমাকে প্ল্যান দিতে হবে, জায়গায় দিতে হবে। আপনারা একসঙ্গে আসেন, বলে এত অর্গানাইজেশন 15টা অর্গানাইজেশন থেকে 15টাকে শুনতে পারবেন, আপনার এক হয়ে আসতে হবে। চাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করেছেন অনেক প্রার্থী। আর নির্বাচন কমিশন জানিয়েছে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোট চাইতে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। শেষ সময়ে এসে ভোটাররা আমাদেরকে খুব ইতিবাচকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে, আমি আশাবাদী। এদিকে নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগও। ছাত্র শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্য প্যানেলগুলোর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করছেন অনেক প্রার্থী। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সে প্যানেলের 2 জন প্রার্থীর বিরুদ্ধে, একজন হচ্ছে জিএস প্রার্থী, তিনি আমরা দেখলাম প্রমাণসহ আমাদের আছে যে তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে গিয়ে উনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করব যে বড় দল যেগুলো আছে, বড় দল বলতে সবগুলোতে 26 দল, অর্থাৎ পেছনে বড় দল যারা আছে তাদের আসলে নির্বাচনের আচরণবিধিটা মেনে চলা উচিত। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের। বরং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের ভিপি প্রার্থী যিনি ইব্রাহিম হোসেন রনিভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে উনি ক্লাসরুমে গিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। উনি ওনার নিজের ডিপার্টমেন্টে গিয়েছেন। আশা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে প্রশাসন। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের বিষয় হবে। এদিকে সব অভিযোগই খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ, মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী, আর মোট ভোটার 27,521 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। বাংলার শেষ নবাব থেকে শুরু করে ভাটিয়ালির গান থাকছে প্রচারণায়। এতে আকৃষ্ট হচ্ছেন শিক্ষার্থীরা। প্রচারণায় নতুনত্ব দেখে প্রার্থীদের সৃষ্টিশীলতার প্রশংসা করছেন সবাই। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে যথাসময়েই। রাকসু নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণার ভিন্নতা যেন ততই বাড়ছে। ভোটারদের সামনে কেউ হাজির হচ্ছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাজে, কেউ বা ভাটিয়ালি গানের সুরে বলছেন ভোটের কথা। প্রচারণায় স্থান পেয়েছে পাকিস্তানি রুপি, আমেরিকান ডলার, পান্ডা, ওয়ার্ল্ড কাপের ট্রফি, গাছের পাতা থেকে শুরু করে ব্যাংক চেকের ডিজাইন। প্রার্থীরা বলছেন ভোটারদের আকৃষ্ট করতেই প্রচারণায় এই নতুনত্ব। এমন একটা কিছু নিয়ে এসে, এমন একটা আইডিয়া নিয়ে আসে যেটা দ্বারা স্টুডেন্টরা খুব আগ্রহ নিয়ে অ্যাকসেপ্ট করবে, যেটা তাদের বিরক্ত করবে না। তো সেই জায়গাটা থেকে আমার এই বুকমার্কের আইডিয়া। আমার এই গাছের পাতাটা কিন্তু যে গাছ থেকে ছিঁড়ছি সেই গাছে আবার বসন্ত আসলে পাতা গজাবে, এবং আমার এই পাতাটা কিন্তু পচে যাবে, 1-2 দিনে পচে যাবে, পরিবেশের জন্য কোনো ক্ষতি নাই। আমার যে ব্যালট নাম্বার 5 সেটা কিন্তু আমি লিখেছি, পুরো ডিজাইন করেছি, মেয়েদের ডিজাইন। এটার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশ আসুক রাকসুকে কেন্দ্র করে। প্রার্থীদের সৃজনশীলতার প্রশংসা করছেন ভোটাররা। এরা এখানে খুব বুদ্ধির পরিচয় দিচ্ছে এবং আমাদের রাবির এই কাজগুলো আমার কাছে কিছুটা অন্য জায়গা থেকে ইউনিক মনে হয়েছে। আমি যে সবার থেকে সেরা সেটা তারা সর্বোচ্চ দিচ্ছে, এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে 16 অক্টোবরের ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই 16 তারিখে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই একটা উৎসবমুখর পরিবেশ দেখার জন্য নির্বাচনে সবাই আগ্রহী, আপনারা সেটা লক্ষ্য করছেন। তো সঙ্গত কারণে সব মিলিয়ে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ক্যাম্পাসে বিদ্যমান আছে। এবার রাকসু নির্বাচনে 11টি প্যানেলে অংশ নিচ্ছে 247 জন প্রার্থী।
মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশে গ্যাস সংকটের জন্য রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এছাড়া বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ও ব্যবসায়ীদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ববাজারের উপর ভিত্তি করে প্রতি মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম সমন্বয় করে সরকার। তবে বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার বিক্রি হয় নির্ধারিত দামের চেয়ে বেশি দরে। এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, 1200 টাকার এলপিজি সিলিন্ডার 1400 টাকায় বিক্রি হওয়ার পেছনে ব্যবসায়ীরাই দাবি। এ সময় অতিরিক্ত মুনাফা করে বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়, এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। উপদেষ্টা আরও বলেন, এক শ্রেণীর রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি সংকট তৈরি করেছে। বলেন, দুর্নীতি করে বিভিন্ন শিল্প কারখানায় সংযোগ দেয় বর্তমানে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা, কিন্তু এটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ না হলে তো শিল্প কারখানা, রফতানি সবই ধস নামবে। জ্বালানি উপদেষ্টা বলেন, সংকট থেকে উত্তরণের দুটি উপায়ে চেষ্টা চলছে। একদিকে এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে, অন্যদিকে স্থলভাগে বাপেক্সের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে নাকাল বাসিন্দারা যানজট নিয়ন্ত্রণে হিমশিম ট্রাফিক পুলিশও। এবার সড়ক ব্যবস্থাপনায় নতুন সিগন্যাল বাতি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 1996 সালে বরিশালের 8টি পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল বাতি। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে 4 বছরেই অচল হয়ে পড়েছে সবগুলো। বর্তমানে জনসংখ্যা ও যানবাহন বহুগুণ বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে সড়কেও। অন্যান্য গাড়ির পাশাপাশি বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। এতে প্রায় দেখা দেয় বিশৃঙ্খলা। নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। সিগন্যাল লাইট ব্যবহার করার আগে আমাদের এই শহরের যে সম্মানিত নাগরিক, সম্মানিত পরিবহনের চালকবৃন্দ, এদেরকে সচেতন হতে হবে। এখানে আধুনিক সিস্টেমে যানবাহন পরিচালনা করার মতো এই শহরের ভিতরে তেমন কোনো সিস্টেম নেই। প্রায় 150 বর্গ কিলোমিটারের বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাঠ পর্যায়ে ট্রাফিকের দায়িত্বে মাত্র 140 জন। কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিগন্যাল বাতির জন্য বিসিসিকে আহ্বান জানানো হয়েছে। যেখানে হলো আমাদের একজন দিয়ে হয়, সেখানে 3 জন বা 4 জন দিতে হচ্ছে। বলে আমাদের মানসিকতায় যে আমরা কিভাবে আগে যাব, কাউকে স্যাক্রিফাইস করবো, এর মানসিকতা নাই। তো সেই জন্য আমরা বড় রকমের ট্রাবলের মধ্যে আছি এটা নিয়ে। তো সিগন্যাল লাইট সরকার থেকে যদি আমাদের অ্যালাউ করে, তাই জন্য আমাদের ট্রাফিকের জন্য অনেক ভালো হবে, অনেক পজিটিভলি আমরা কাজ করতে পারবো। সড়কে শৃঙ্খলার জন্য নগরীতে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের বিষয় বিবেচনা করছে বরিশাল সিটি কর্পোরেশন। দ্রুত এই বিষয়ে কাজ শুরু হবে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, এই যে বাতিগুলো, এটাতে আমরা অভ্যস্ত হতে হবে। এটা স্যারের সাথে কথা বলে আমরা দেখবো এটা খুব তাড়াতাড়ি চালু করা যায়। এটা হলে আমাদের পুলিশের উপর চাপ, ট্রাফিক পুলিশের উপর চাপ অনেকটা কমে আসবে। বরিশাল নগরীর সাগরদী, রূপাতলী, চৌমাথা, আমতলা, বটতলা সহ 10টি গুরুত্বপূর্ণ স্পট সবচেয়ে বেশি যানজটপ্রবণ এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ইনি আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। যানজটের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়ার কথা বলেছে কিনা, কি বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি, এই বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি জানাবেন? জি, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটি বিভাগে কিন্তু আসলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেক্ষেত্রে কিন্তু বরিশালে আমরা যদি দেখছি যে বরিশালের সিটি কর্পোরেশনের উন্নতি হওয়ার পর থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত যে সিগন্যাল বাতি যেটি রয়েছে, সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ শহরের বা মোড়গুলোতে কিন্তু টানানো হয়নি। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই জনমানুষের একটি প্রত্যাশা ছিল যে আসলে বরিশালের ট্রাফিক ব্যবস্থাপনাকে আসলে ঢেলে সাজানো। সেক্ষেত্রে কিন্তু আমরা বরিশালের যে ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছিলাম, তাদের কিন্তু আসলে যে কর্মী সংকট রয়েছে, অর্থাৎ যে পরিমাণ ট্রাফিক পুলিশ থাকার কথা, সেই পরিমাণ কিন্তু ট্রাফিক পুলিশ নেই, যার ফলে কিন্তু আসলে বরিশালের
যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে প্রতিনিয়তই যে যানজটগুলো সৃষ্টি হচ্ছে, অ্যানালগ সিস্টেমে কিন্তু আসলে পুলিশকে এগুলো কিন্তু আসলে দেখতে হচ্ছে। সেক্ষেত্রে যদি সিগন্যাল বাতিগুলো লাগানো যায় সেক্ষেত্রে পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্বটি কিন্তু আসলে পুরোপুরিভাবে আরও সহজ হবে এবং যেহেতু ডিজিটাল যুগে কিন্তু ডিজিটালভাবেই কিন্তু আসলে চলার একটি সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে যে সিগন্যাল বাতিগুলো রয়েছে সেগুলো যদি স্থাপন করা হয় সেক্ষেত্রে নিরসনের যে ভূমিকা সেটি কিন্তু তারা রাখতে পারবে। সেক্ষেত্রে আমরা দেখেছি 1996 সালে কিন্তু বরিশালের সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু সিগন্যাল বাতি লাগানো হয়েছিল, কিন্তু সেটি 4 বছরের মতো স্থায়ী ছিল, তবে সেটি পরিচালনা করা হয়নি, যার ফলে কিন্তু আসলে ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যায়। পরে কিন্তু আসলে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই সিগন্যাল বাতি আর লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আবারও সেই নতুন করে এটিকে লাগানোর একটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নগরবাসী। পাশাপাশি যে পুলিশের মেট্রোপলিটন পুলিশ বলছে এটি যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে নগরবাসী যেমন উপকৃত হবে তেমনি কিন্তু আসলে পুলিশেরও কিন্তু কার্যক্রমে একটি গতি চলে আসবে। সেক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে যে তারা এই বিষয়টিকে উদ্যোগ নিচ্ছেন এবং এটি যাতে চালু করা হয় সেই বিষয়টি কিন্তু তারা দ্রুত যাতে এটি সমাধান করা হয় এবং এটি চালুর বিষয়ে যে উদ্যোগ নেওয়া হয় সেটি কিন্তু আসলে তারা করবেন। সেক্ষেত্রে বরিশালের যে ট্রাফিক পুলিশ যারা সার্জেন্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে সিগন্যাল বাতি সম্পর্কে কিন্তু আসলে জনমানুষকে জানতে হবে। এর পাশাপাশি যারা যানবাহন রাস্তায় যারা যানবাহন পরিচালনা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে এই বিষয়টি অবগত থাকতে হবে যে আসলে এটি কিভাবে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আসলে বরিশালে যেমন যানজট মুক্ত হবে তেমনই কিন্তু আসলে মানুষ উপকৃত হবে। আমরা যেটি দেখেছি যে বরিশালের যে নতুল্লাবাদ রয়েছে, রূপাতলী রয়েছে, এর পাশাপাশি আমতলার মোড়, বটতলা বিভিন্ন স্থানে কিন্তু আসলে এখন কিন্তু ট্রাফিক জ্যাম প্রতিনিয়ত লেগে থাকে। সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হয়, সেক্ষেত্রে পুলিশের উপর একটি বাড়তি চাপ পড়ে। যদি এই ট্রাফিক সিগন্যাল বাতিটা যদি প্রতিস্থাপন করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে আমাদেরকে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালে যানজটের ভোগান্তি এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। যশোর ঝিনাইদহ মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্প এখন গলার কাটা। 4,800 কোটি টাকার প্রকল্পটি 4 বছর আগে শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 3%। আর ভাঙাচোরা রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে কাজের গতি। যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহের দূরত্ব 48 কিলোমিটার। প্রতিদিন এ পথেই বেনাপোল, দর্শনা ও মোংলা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় চলাচল করে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এছাড়া খুলনার সঙ্গে রাজশাহী যোগাযোগের একমাত্র পথও এটি এখন, যা চলাচলের অনুপযোগী। এই যে গাড়ি ভাঙচুর পড়ে থাকে, আমি যেমন রাস্তা খারাপ কারণে অ্যাক্সিডেন্ট করে বসে আছি। খুব ভাঙা গাড়ির ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের অত সমস্যা, যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটি লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রায় বাস দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং আমাদের ছোট গাড়ি সব গাড়ি কোন রকম রাস্তায় আমরা চালাতে পাচ্ছি না। আমাদের তো বিপদ, এবার গাড়ি নষ্ট হচ্ছে কোনো যেখানে সেখানে পড়ে যাচ্ছে। 4,800 কোটি টাকা ব্যয়ে সড়কটি 6 লেনে উন্নীতকরণ শুরু হয় 2020 সালে। 2023 সালে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 3%। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণ ও সংস্কার থমকে আছে বলে জানান কর্মকর্তারা। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ডওভার করি, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেইনটেন্যান্সের জন্য দেয়। কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওই প্রজেক্ট থেকেই করতে হবে। আমরা বারংবার তাদেরকে অনুরোধ করতেছি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026 জুন পর্যন্ত। ব্যয় বেড়েছে 2,650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্নিকার বা বিশেষ ধরনের জুতার প্রতি আকর্ষণ সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাদার খেলোয়াড়দেরও। তাদের আকর্ষণ বাড়াতে হাতে রং করা স্নিকার বানাচ্ছেন জার্মান শিল্পী ডিউমাই মারিয়ালু। এনিমে ছবি এবং প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ জুতাকে দেওয়া হচ্ছে শৈল্পিক রূপ। সঙ্গীত শিল্পীদের ছবি সহ বিভিন্ন ফুলের ডিজাইনও করেন তিনি। পেশাদার ক্রীড়াবিদরাও পছন্দ করছেন তার তৈরি স্নিকার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশায় ঠেকে গেছে বগুড়ার বিভিন্ন এলাকা, এতে যান চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। ঢাকা দিনাজপুর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে রোববার ভোর 5টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ সময় শহর এলাকায় 3 কিলোমিটার পর্যন্ত ছিল বৃষ্টিসীমা।
কিন্তু মহাসড়ক সহ অনেক স্থানে দৃষ্টিসীমা নেমে আসে 500 মিটারের মধ্যে। ঘন কুয়াশার কারণে বগুড়ার শেরপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারের সাথে ধাক্কা খায়। মানিকগঞ্জ সদর উপজেলার মেলায় দুই পক্ষের কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক কিশোরী নিহত হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে পুটাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি কাফফাটিয়া উচ্চ বিশ্ববিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মেলায় আসা দুই পক্ষের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে রাব্বিকে মৃত ঘোষণা করে। শেরপুরে শ্রীবর্দীতে স্থানীয়দের সহায়তায় সরকারি সিল দেয়া 380 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 11টায় পুরসভার শেখদি এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে চাল পাচারের সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবর্দী উপজেলা সরকারি কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। পরে চালের বস্তা গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়ন দরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকেলে রাঙামাটিতে রাঙাপানি মিলন বিহারে কঠিন চিবরদান ও পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে। সেজন্য জনগণের দায়িত্ব হবে সরকারকে সাহায্য করা। চিবরদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা অলরেডি ইলেকশনে যাওয়ার জন্য এই সদাশয় গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে এবং মোটামুটি একটা দিন ধার্য হয়েছে, তাতেই হয়তোবা ইলেকশন হবে। সুতরাং আপনারা দয়া করে এই সরকারকে সাহায্য করুন। দেশজুড়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ। মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়া হবে। সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে উদ্বোধন হবে টিকাদান ক্যাম্পেইন। এতে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। একই সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে ক্যাম্প উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। যেসব শিশুর জন্মসনদ নেই তারাও টিকা নিতে পারবেন। দেশে টাইফয়েড টিকাদানের এটি প্রথম ক্যাম্পেইন। চলবে 13 নভেম্বর পর্যন্ত। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকা বিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।